ভালো থাকুক আপনার টাকা। বিজ্ঞাপনটি মনে আছে? যদি মনে থাকে তাহলে একবার চিন্তা করুন, আপনার টাকা কি ভালো আছে? টাকা ভালো থাকবে না কেন? আমার টাকা আমার ব্যাংকে আছে, জমা আছে, ইন্টারেস্ট পাচ্ছি। তো এই অবস্থায় টাকা ভালো না থাকার তো কোনো কথা নেই। আসলেই কি তাই? বর্তমানে মূল্যস্ফীতি ৯% উপরে। কিন্তু আপনি আমি যে ব্যাংকে ডিপোজিট রেখেছি তার রেটটা কত? গড়ে এই রেট এখন ৬% বা তার সামান্য কিছু বেশি। অর্থাৎ মূল্যস্ফীতি এবং যে আমানতের যে সুদের হার, এই দুটোর যে পার্থক্য, এই পার্থক্য এখন ৩%-এর বেশি। তার মানে হচ্ছে আপনি যে টাকা ব্যাংকে রাখছেন সেটা আসলে কমে যাচ্ছে। অর্থনৈতিক সূত্রই এটা বলে যে আপনাকে অবশ্যই আপনার যে ইন্টারেস্ট রেট আছে সেই ইন্টারেস্ট রেট মানে হচ্ছে আপনার ডিপোজিট ইন্টারেস্ট রেট যেটা, অথবা আপনার যে আয় আছে সেটা বৃদ্ধির যে হার, সেটা অবশ্যই অবশ্যই আপনাকে মূল্যস্ফীতির চেয়ে বেশি হতে হবে। চলতি বছরের যদি আমরা জানুয়ারি থেকে মে পর্যন্ত ডেটা আছে আমাদের হাতে, পরিসংখ্যান ব্যুরো এবং বাংলাদেশ ব্যাংক, তো সেই ডেটাতে দেখা যাচ্ছে যে এই পুরো সময়টা জুড়েই মূল্যস্ফীতি উপরের দিকে এবং যে আমানতের যে সুদের হার সেটা নিচের দিকে আছে। মানে রিয়েল ইন্টারেস্ট রেট বা রিয়েল ইনকাম ব্যাংকে টাকা রেখে এটা হচ্ছে নেগেটিভ। মানে বিষয়টা অর্থনৈতিক তথ্য খুব জটিল মনে হচ্ছে, বাট আমি সহজ করে একটু বলছি যে ধরেন আপনি ১০০ টাকা ব্যাংকে জমা রেখেছেন, ৬ টাকা ইন্টারেস্ট রেট পাচ্ছেন, কিন্তু সেই ইন্টারেস্টটা পাচ্ছেন বটে, দৃশ্যমান হচ্ছে, কিন্তু আপনি যদি ইনফ্লেশনকে এখানে যদি বিবেচনায় আনা হয় বা মূল্যস্ফীতিকে যদি বিবেচনায় আনা হয়, তাহলে কি দেখা যাচ্ছে যে আপনার প্রকৃত আয় ঋণাত্মক ৩ শতাংশ পয়েন্ট। অর্থাৎ আপনি যে ১০০ টাকা ব্যাংকে জমা রাখছেন সেটা বাড়তি পাওয়া তো দূরে থাক, বরঞ্চ অর্থনীতির যে ক্যালকুলেশন সেই ক্যালকুলেশনে আপনি আসলে ৯৭ টাকা পাচ্ছেন। তার মানে ব্যাংকে উল্টা আরো ৩ টাকা আমরা দিয়ে দিচ্ছি। আমি গত ৫ বছরের যে ডাটা সেই ডাটা ঘেটে দেখলাম ২০২১ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত এই পরিস্থিতি আরো ভয়াবহ ছিল। এ ধরনের পরিস্থিতি কখন তৈরি হয়? যখন আমরা হচ্ছে নানাভাবে এই ব্যবস্থাটাকে বা অর্থনৈতিক ব্যবস্থার ভিতরে হস্তক্ষেপ করার চেষ্টা করি। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আহ, ব্যাংকের সুদের ক্ষেত্রে ৯/৬ বেঁধে দেওয়া হয়েছিল, মনে পড়ে নিশ্চয়ই। তো সেই ৯/৬-এর কারণে ব্যাংক তার প্রকৃত লেনদেনের ক্ষেত্রে যে সুদের হার নির্ধারণ হওয়ার কথা ছিল সেটা কিন্তু করতে পারেনি। তো তখনও যারা আমানতকারী তারা ব্যাংকে টাকা টাকা রেখে যেই ক্ষতির মুখে পড়েছেন, এখনো ঠিক সেই একই অবস্থা আছে, এই পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। যে কারণে সম্প্রতি বাংলাদেশ ব্যাংক একটি বিষয় নির্ধারণ করে দিয়েছে, সেটা হচ্ছে আমানতের সুদ হার এবং ঋণের সুদ হার, এই দুই সুদ হারের মাঝখানে যে পার্থক্য সেটা ব্যাংকের ভাষায় স্প্রেড বলা হয়। বাংলাদেশ ব্যাংক নির্দেশনা জারি দিয়েছে যে এই স্প্রেড ৪%-এর বেশি হতে পারবে না। তার মানে হচ্ছে এখন ব্যাংকে যে গড় ঋণের সুদ হার সেটা হচ্ছে ১২%। তার মানে হচ্ছে যদি এই ব্যবধানটা ৪% রাখতে হয় তাহলে আমানতের সুদ হার অবশ্যই ৮%-এ উঠিয়ে আনতে হবে, যেটা এখন ৬%-এর মতো আছে গড়ে। তার মানে এই যে আমাদের সংসদে একটা দাবি আসলো যে ভারতের মতো বাংলাদেশেও ১,০০০ টাকা এবং ৫০০ টাকার নোট বাতিল করা যায় কিনা। দুটো উদ্দেশ্য এটার ভিতরে ছিল, একটি হচ্ছে যে কালো টাকাকে ঘরের ভিতর থেকে বের করে নিয়ে আসা, আরেকটা হচ্ছে যে ব্যাংকে যে এখন যেহেতু ব্যাংকের তারল্য সংকট আছে, মানে নগদ টাকার সংকট আছে, তাহলে ব্যাংকগুলো তারল্য সংকট নিরসন হবে এই মাধ্যমে। তার মানে হচ্ছে যে মানুষের হাতে টাকা রাখার পরিমাণ এখন বেড়ে গেছে। এটা এখন প্রায় ৩.৫ লাখ কোটি টাকার উপরে আছে বা ৩ লাখ কোটি টাকার মতো। কিন্তু মানুষ কেন আসলে ব্যাংকে টাকা রাখতে আসতেছে না? ব্যাংকে আমাকে প্রফিট দিচ্ছে। ইনফ্লেশনের সাথে হিসাব করলে আমি দেখছি যে ব্যাংকে টাকা রাখলে উল্টো আমার লোকসান হচ্ছে। তো এই পরিস্থিতিকে কি মানে গ্রাহক যারা আছেন তারা কি মানে মুনাফা পাওয়ার আশায় ব্যাংকে কি টাকা রাখবেন? নিশ্চয়ই না, রাখার কথাও না। যে কারণে বাংলাদেশের ব্যাংকিং সিস্টেমে যে পরিমাণ আমানত থাকার কথা আসলে সেই পরিমাণ আমানত থাকছে না। এটাই আসলে প্রকৃত কারণ। যদিও বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক যে প্রতিবেদন দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে বাংলাদেশের মানুষের ব্যাংকিং ব্যবস্থার প্রতি আস্থা এবং অন্যান্য যে ডিপোজিটের মাধ্যম আছে যেখানে আসলে ওই যে অনেক সময় হয় না যে ১ লাখ টাকা জমা রাখুন মাসে ২০,০০০ টাকা পাবেন, এই ধরনের যে ফ্রডারি বিষয় আছে সেই ফ্রডারি বিষয় থেকে আসলে সাধারণ যারা ডিপোজিটর আছেন তারা নিজেদেরকে দূরে রাখেন। এই কারণে মূলত বাংলাদেশের
ব্যাংকে ডিপোজিটের পরিমাণ বেড়েছে। আপনিও কি এটার সাথে একমত? এখনো যারা টাকা রাখছে এটা মূলত রাখছে হচ্ছে নিরাপত্তার জন্য। কারণ নগদ টাকা ঘরে রাখা আসলে নিরাপদ না। যেকোনো সময় যেকোনো ধরনের সমস্যা হতে পারে। যে কারণে সাধারণ মানুষ এখন ব্যাংকে যে টাকা রাখে এটা মূলত নিরাপত্তার কথাকে চিন্তা করেই রাখে। যদি আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি বা ওই ধরনের কোনো নিরাপত্তা ঝুঁকি না থাকতো, তাহলে আমার ধারণা ব্যাংকের আমানতের পরিমাণ আরো কমে আসতো। মানুষের হাত থেকে টাকা বের করতে হবে। কিন্তু সেটা বের করার জন্য এই ৫০০ বা ১,০০০ টাকার নোট বাতিল না, বরঞ্চ আমানতের যে সুদ হার সেটা আসলে প্রকৃত অবস্থায় আসতে হবে। এমন একটা অবস্থায় আসতে হবে সেটা যেন অবশ্যই ইনফ্লেশনকে বিট করে সেটাকে আপনাকে মানে সাধারণ মানুষকে সেটা হচ্ছে উৎসাহী করায় যে টাকা ব্যাংকে রাখা। বাজার অথবা সিকিউরিটিজ বা অন্যান্য বন্ড বা যে সমস্ত বাংলাদেশ ব্যাংকেরই অন্যান্য যে ইনস্ট্রুমেন্ট আছে সেগুলো করতে কিন্তু এখন সুদের হার অলমোস্ট 10% উপরে। তো সার্বিকভাবে এই যে যে পরিস্থিতি আসলে আমাদের যে ফাইন্যান্সের যে পরিস্থিতি, ব্যাংকের সুদের যে বা মুনাফার যে বিষয়টা, এই বিষয়টা নিয়ে আসলে গভীরভাবে আমাদেরকে চিন্তা করতে হবে নীতি নির্ধারকদেরকে। কারণ এই অবস্থা চলতে থাকলে দীর্ঘমেয়াদে ব্যাংকগুলো তারল্য সংকটে থাকবে, এতে কোনো সন্দেহ নেই। অন্যদিকে আরেকটি বড় সমস্যা হচ্ছে যে আমাদের পুঁজিবাজার যে ধরনের ম্যাচিউরড হওয়ার কথা ছিল বা যে ধরনের আস্থা থাকার কথা ছিল সেই আস্থাটা নেই, যে কারণে সেখানেও আসলে মানুষ অতটা যাচ্ছেন না। এই বিষয়গুলো বিবেচনা করে বাস্তবতা বিবেচনা করেই আসলে এমন ধরনের নীতি নিতে হবে যাতে করে আমাদের আমানতকারীরা ব্যাংকে টাকা রাখতে আরো বেশি উৎসাহী হন এবং সেই অর্থ বিনিয়োগের কাজে ব্যবহার হয়ে বাংলাদেশের অর্থনীতিতে একটা চাঞ্চল্য ফিরে আসে। তো এতক্ষণ ধৈর্য ধরে আমার কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকছে।